ওয়েলকাম স্টুডেন্টস, আমি প্রিয়তা আচার্যর আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমাদের আলোচ্য পাঠ ক্লাস 10 এর লেসন 6 সি ফিভার, রিটেন বাই জন ম্যাসফিল্ড। জন ম্যাসফিল্ডের পুরো নাম হলো জন এডওয়ার্ড ম্যাসফিল্ড। উনি 1878 সালে জন্মগ্রহণ করেন। উনি ছিলেন একজন বিখ্যাত ইংলিশ পোয়েট এবং রাইটার। 1967-তে তিনি মারা যান। 1930 সালে ইউনাইটেড কিংডমের পক্ষ থেকে পোয়েট লরিয়েট এই সাম্মানিক পদটি তাকে দেওয়া হয়, যেটি তিনি ধরে রেখেছিলেন আমৃত্যু। যদিও তিনি কবি এবং লেখক, মূলত তার পরিচয় ছিল চিলড্রেন রাইটার হিসেবে। বাচ্চাদের নিয়ে প্রচুর ভালো ভালো কাজ তিনি করেছেন। তার লেখা বাচ্চাদের দুটি বিখ্যাত উপন্যাসের মধ্যে একটির নাম হলো দ্য মিডনাইট ফোক এবং আরো একটির নাম হলো দ্য বক্স অফ ডিলাইটস। আমাদের আজকের আলোচ্য পাঠ দ্য সি ফিভার অর্থাৎ সমুদ্র জ্বরে আমরা দেখব যে কিভাবে কবি সমুদ্রের সঙ্গে জাহাজের সঙ্গে জীবনের তুলনা করেছেন। সি ফিভার নামটা শুনেই তোমাদের একটু অদ্ভুত লাগছে। সমুদ্র জ্বর, সমুদ্রে গিয়ে কি জ্বর হলো সি সিকনেস থেকে? এরকম কিছুই না। এখানে সি ফিভার অর্থাৎ সি এর প্রতি যে মুগ্ধতা, সি এর প্রতি যে একটা আকর্ষণ, সেটাকে এখানে বলতে সি ফিভার অর্থাৎ তিনি সমুদ্র জ্বরে আক্রান্ত। এই জ্বরটা কিন্তু নেশার, সমুদ্রের নেশায় তিনি আক্রান্ত। তাহলে চলো চলে যাই এই সুন্দর একটা লিরিক্যাল পোয়েমে এবং তার সঙ্গে তার বঙ্গানুবাদ এবং তার অন্তর্নিহিত অর্থ সবই দেখে নিই। প্রথমেই বললাম এই কবিতাটা একটি খুব সুন্দর লিরিক্যাল কবিতা, সুতরাং ছন্দ আছে, বুঝতেই পারছো। সেভাবে আমি কবিতার প্রতিটা স্ট্যান্জা একবার করে কিন্তু পড়বো এবং তারপর তার ব্যাখ্যা করব। চলো তাহলে চলে যাই প্রথম স্ট্যান্জাতে। I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a stud to steer her by, and the wheels kick and the wind song and the white sails shaking, and a grey mist on the sea's face and a grey dawn breaking. খুবই সুন্দর এবং খুবই মজাদার কবিতা। এই লিরিক্যাল কবিতার একটা মজা কি জানো তো, যে সেটা যদি তুমি সঠিক ভাবে পড়ো, সঠিক ছন্দে পড়ো, তাহলে তা খুব সুন্দরভাবে কিন্তু মাথায় ঢুকে যায়। এবারে চলো দেখি এখানে কবি কি বলতে চেয়েছেন। প্রথম লাইনটা দেখো যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। দেখো এখানে ডুয়াল মিনিং আছে, দ্বৈত মানে। দ্বৈত মানে কি? আপাত দৃষ্টিতে আমরা দেখলাম যে কবি সমুদ্রের কাছে বারংবার ফিরে যেতে চাইছেন। তিনি চাইছেন একাকী নির্জন সময় কাটাতে সমুদ্রের সঙ্গে, আকাশের সঙ্গে, এবং তিনি যেটা চাচ্ছেন, পার্থিব জিনিস যেটা চাচ্ছেন তা হচ্ছে একটি জাহাজ, মজবুত জাহাজ, যা তাকে অনেক দূরে নিয়ে যাবে এবং তাকে গাইড করার জন্য একটা তারা থাকবে। আচ্ছা, এই সমুদ্র বা এই জাহাজকে যদি জীবনের সঙ্গে তুলনা করি, আমরা পার্সনিফাই করে দিই। পার্সনিফাই মানে কোনো জড় বস্তুকে ব্যক্তির সঙ্গে তুলনা করা, পার্সনিফিকেশন। সুতরাং এক্ষেত্রে দেখো, যদি আমরা এই শিবকে জীবন ভাবি, জীবন তরী ভাবি, কবি তাহলে কি চাইছেন? যে তিনি তার জীবন তরীতে ভেসে যাবেন দূরে কোথাও এবং সেখানটা তিনি নির্ঝঞ্ঝাট জীবন চাচ্ছেন। তাই জন্য তিনি শুধু আকাশ এবং সমুদ্রের সঙ্গে জীবন কাটাতে চাচ্ছেন এবং ওই তরীকে নির্দেশ করবে, দিক নির্দেশ জানাবে একটি তারা। যেমন ভাবে আমাদের জীবনেও কোথাও একটা গাইডের প্রয়োজন হয়, কবি কিন্তু সেটাই চাচ্ছেন যে তাকে কেউ গাইড করবেন এবং তিনি খুব সুন্দরভাবে তার জীবন তরী ভাসিয়ে দেবেন সমুদ্রে, দিক নির্দেশ করবে কোনো একজন গাইড। বুঝতেই পারছো যে অন্তর্নিহিত মানে কিন্তু এখানে রয়েছে। তাহলে প্রথম দুটো লাইনে তোমরা দেখতেই পেলে যে কবি কিন্তু তার জীবনকে অত্যন্ত সিম্পলিফাই, সাধারণ করে, স্বাভাবিক করে নিয়ে যেতে চাচ্ছেন, সরল ভাবে নিয়ে যেতে চাচ্ছেন। কিন্তু জীবন তো সবসময় সরল ভাবে চলে না। পরের দুটো লাইন কি বলছে আমাদের, চলো দেখে নিই। And the wheels kick and the wind song and the white sails shaking, and a grey mist on the sea's face and a grey dawn breaking. দেখো আমরা অনেকেই জানি যে জাহাজের ওপরে একটা চাকা থাকে, দড়ি দিয়ে টানা থাকে সেই চাকা, এবং সেটা ঘোরাতে হয়, যত ঘোরানো যায় ততই জাহাজ এগোতে থাকে। কিন্তু এমনও তো হতে পারে যে সেই চাকা ঘোরে না সহজে, ঘুরছে না সহজে। তাই জন্য and the wheels kick, কিক করতে হতে পারে, জোরে সেটা টান দিতে হতে পারে,
এবং আরো অনেক বাধা বিপত্তি আসতে পারে। সেগুলো কি? and the wind song and the white sails shaking। এখানে কিন্তু কবি অশান্ত সমুদ্রের অল্প একটু ঝলক দিয়েছেন, সাংঘাতিক অশান্ত না, কিন্তু উইন্ড সং বাতাসের শব্দ হচ্ছে এবং তার সঙ্গে হোয়াইট সেলস শেকিং, পাল, সাদা পাল যে সে ভীষণ ভাবে নড়ছে। সুতরাং বুঝতেই পারছো যে বাতাস একটু জোরে বইছে, চাকা হয়তো ঘুরছে না কোনো কারণে, এবং এই ফরফর করে যেই পাল ওড়ার কথা সেটা কাঁপছে, শেক করছে। খানিকটা অশান্ত সমুদ্রের আমরা চিত্র এখানে পাচ্ছি, কারণ জীবন তো সবসময় একইভাবে সরলভাবে চলে না, সেখানে অনেক অবস্ট্যাকলস, অনেক বাধা আসতেই পারে। and a grey mist on the sea's face and a grey dawn breaking। এবং এখানে sea's face বলতে জলের ওপরের স্তর, যার উপরে জাহাজ ভাসছে সেই স্তরের কথা বলা হয়েছে। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে ধূসর কুয়াশা সেখানে দেখা যাচ্ছে সেই মুখে আর কি। এখানে sea's face মানে সমুদ্রের মুখ না, এখানে হচ্ছে সমুদ্রের ওপর স্তর, যেটা তাকে এখানে সমুদ্রের মুখ বলা হচ্ছে। and a grey dawn breaking, আস্তে আস্তে ভোর হয়ে আসছে। অর্থাৎ সমুদ্র অশান্ত অল্প একটু হয়েছিল, কিন্তু আস্তে আস্তে ভোর হয়ে আসছে। অর্থাৎ ভোর মানে কি? আশার আলো দেখা যাচ্ছে, এবার সমুদ্র শান্ত হবে। দেখো এখানে না কবি এই কবিতায় আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, সেন্স গুলো আছে, সেগুলো সম্পর্কেও কিন্তু বলেছেন। দেখা, দর্শনেন্দ্রিয়, শোনা, শ্রবণেন্দ্রিয়, কান দিয়ে করি আমরা, এবং তার সঙ্গে স্পর্শেন্দ্রিয়, হাত দিয়ে স্পর্শ করছি যা। এখানে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? যে আস্তে আস্তে ভোর হচ্ছে। ধূসরতা আছে ঠিকই, তা কাটিয়ে কিন্তু ভোরের আলোর একটা আভাস আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের দর্শন ইন্দ্রিয়ের কথা কিন্তু বলা হয়েছে। সুতরাং বুঝতেই পারছো যে প্রথম স্ট্যান্জায় কবি বোঝাতে চাইলেন যে আমাদের জীবন আমরা চাই ভীষণ সরল ভাবে যাক, সরল পথে যাক, তা তো যায় না, বাঁক আসে, বাধা আসে, কিন্তু বাঁকের শেষে আবার সরল পথ আমরা পাই, রাতের শেষে আবার দিন আসে। এভাবেই আমাদের জীবন তরি এগিয়ে যায়, এবং ঠিক এভাবেই সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ইংলিশের এই ক্লাস কিন্তু এগিয়ে যাবে আচার্যর সঙ্গে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, জানতে থাকো।